আমি ঢাকার এখানকার ঘটনাটা অনেকেই লিখছেন, লেখার বলার জন্য একটু বলি। আমি লন্ডনের বাইরে একটা অনুষ্ঠানে গেছিলাম, সে অনুষ্ঠান থেকে ফিরতেছিলাম, তা আমাকে নিয়ে আসতেছিল আমাদের ঝালকাঠি বাড়ি কিচন শিকদার। তা আমাদের দেশি মানুষ বললেন যে আমি আপনাকে নিয়ে যাই, পৌঁছে দেবো। আসার পথে সে একটা পাকিস্তানি রেস্টুরেন্টের সামনে, যে পাকিস্তানি বা বোম্বের বা ইন্ডিয়ান এরকম, বলে এখানে ডাব নারকেল বিক্রি করে, অনেক দূর থেকে আসলাম, মোহাম্মদ শফিকুল জামান টিপলু, ভালো থাকো, অনেক দোয়া তোমাদের জন্য, আমরা একটু ডাব খেয়ে যাই। তো উনি ডাবের অর্ডার দিলেন। তো বলে স্যার রাস্তা দাঁড়াই খাবেন? আমি বললাম রাস্তা দাঁড়াই ডাব খাওয়া ঠিক হবে না। তখন বাজে রাত 11:30। আমরা অন্য জায়গার থেকে আসতেছি, ওই রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্য যায়নি। পথিমধ্যে ওই দোকানটায় ডাব নারকেল বিক্রি করে, তা বিদেশে তো ডাব পাওয়া যায় না। উনি বললেন, আমি একটু রাজি হলাম। স্যার ভিতরে ঢুকে খান। রনি হালদার, তোমাকে ধন্যবাদ। তা ভিতরে ঢুকে ডাব নারকেল খাচ্ছি আমরা, ডাবের পানি খাওয়া শেষ। এর ভিতরে দুটি ছেলে ঢুকে সালাম দিল। সালাম দিয়ে বলে কেমন আছেন? আমি ভালো আছি। বেরোই গেল। খানিকক্ষণ পরে দেখি সে সাথে আরো কিছু লোক নিয়ে ঢুকছে, এসে আমার পাশে ঘুরতেছে, ঘুরে বলল আপনি বাংলাদেশে এমপি মন্ত্রী ছিলেন না? তা আমি যেহেতু বাংলায় কথা বলে আমি এমপি মন্ত্রী ছিলাম, আমি গোপন করবো কেন? বলে হ্যাঁ ছিলাম। আপনারা দেশটাকে কি করে আসছেন? দেখি চেঁচামেচি করতেছে। তা আমি বললাম যে দেখেন, এই রেস্টুরেন্টে আপনারা আসছেন চা খেতে বা কিছু খেতে, আমি আসছি একটু ডাবের পানি খেতে, এটি কি এখানে আলাপ করার বিষয় না? আপনাকে এটার জবাব দিতে হবে। তা আমি বললাম এটা তো এই জায়গায় আলাপের বিষয় না, তারপর যেন আপনাকে জবাব দিতে হবে। তা আমি উঠে দাঁড়াতে গেছি, তা আমাকে উঠতে দিচ্ছে না, জোর করতেছে। তারপর আমি ফোর্স করে উঠে দাঁড়ালাম। দাঁড়াবার পরে আমাকে বলতেছে, আপনি এটা এডুকেটেড মানুষ, আপনি ফ্যাসিস্টের পক্ষে কেন? ইউ আর ওয়ান অফ দেম। 24,000 কোটি টাকা রপ্তানি কি লুটপাট হয়েছে, এত লোককে মারা হয়েছে, ইউ আর ওয়ান অফ দেম। তাই বললাম আপনি আমাকে লায়াবল করতে পারেন, আপনি আমাকে লায়াবল করতে পারেন না। আমি বুঝছি তারা আমাকে শারীরিকভাবে হেনস্থ করার প্রস্তুতিতে। তা আমারও তো দেখতে দেখতে বয়স হয়েছে, রাজনীতি করতে করতে তো রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায়ও তো গেছি, আমি সবই বুঝি। 40 বছর ওকালতি করি, মানুষকে স্টাডি করার ক্ষমতা আমার আছে। তাই বুঝলাম ওরা চায় আমি যেন ওদের সঙ্গে একটা ধাক্কা ধাক্কি করি, ওইটা ভিডিও করবে। তা আমি হেসে দিয়ে বললাম যে আরে এখানে কি এসব কথা বলার সময় আপনি আমাকে লায়াবল করছেন? হাসতেছি হাসতেছি এরকম ভাবে যেন ওর কথা আমি পাত্তাই দিচ্ছি না। আবার বলছে আপনি হাসতেছেন? হাসবো না, এখানে কি আলোচনা করার বিষয়? সাজিদুর রহমান সোহান, ধন্যবাদ। আরিফুর রহমান সবুজ, আমাদের শ্রীরামকাঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তোমাকে ধন্যবাদ। অপূর্ব দাস, ধন্যবাদ। তো আমার সঙ্গে তর্ক বিতর্ক করছে, আমি হেসে উড়িয়ে দিলাম। এই তর্ক বিতর্ক করার সময় ভিডিও করলো। তা যেহেতু আমাকে পার্সোনালি অ্যাটাক করে তুই তাকারি কথা বলে নাই, গালিগালাজ করে নাই, চোর ডাকাত বলে নাই, বা আমাকে পার্সোনালি কোনো অ্যাটাক করে নাই, কিন্তু হিউমিলিয়েট করছে। হিউমিলিয়েটটা কি? ইউ আর ওয়ান অফ দেম, আপনাকে জবাব দিতে হবে। এইটা হয়েছে, আপনি ফেসিস্ট, আপনার শিক্ষিত মানুষ, আপনি যুক্ত। সাইদ আহমেদ যুক্ত হয়েছেন, মোহাম্মদ শাওন যুক্ত হয়েছেন, ধন্যবাদ। এস এম জিয়াউল ইসলাম, ধন্যবাদ। এভাবে তর্ক বিতর্ক করে তারা চলে গেল। পরের দিন দেখলাম ওই তর্ক বিতর্কের একটা অংশ ফেসবুকে তারা ছড়িয়ে দিয়েছে। বিষয়টা কিন্তু এতটুকু, আমার সঙ্গে ঝগড়াঝাটি করছে, আমি ঝগড়া করিনি, অনসাইডেড তারা ঝগড়া করেছে। আমি বলছি যে এটা নিয়ে আলোচনার জায়গাটা এটা না, এখানে একটা রেস্টুরেন্ট, এখানে এটা আলোচনার জায়গা না। এবং আমি তার সঙ্গে ক্রুদ্ধ মেজাজে কথা বলিনি, কারণ আমি আমার পরিবার থেকে, আমার শিক্ষা থেকে, আমার সঙ্গীদের কাছ থেকে ভদ্রচিত আচরণ করতে শিখেছি। কারোর সঙ্গে চিৎকার করে, উচ্ছৃঙ্খল ভাবে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, অভদ্র ভাষা ব্যবহার করে জবাব দেওয়াটা আমার মা বাপ আমাকে শিখায় নাই। আমি যে স্কুল কলেজ থেকে পড়ছি তারাও শিখায় নাই। আমি যাদের সঙ্গে আইন পেশায় ছিলাম তারা শিখায় নাই। রাজনীতি যাদের সঙ্গে করছি তারাও শিখায় নাই। তা আমার মনে হচ্ছিল, দেলোয়ার তালুকদার, ধন্যবাদ, যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে, মানুষ হয়ে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? এই ছড়াটা আমার মনে পড়লো, যে ওরা আমার সঙ্গে বেয়াদবের মতো আচরণ করতেছে, অসভ্যের মতো আচরণ করছে, ইতরের মতো আচরণ করতেছে, উচ্ছৃঙ্খল আচরণ করতেছে। আমাকে সামলে জবাব দিতে হবে। আর আমি ভয় ভীতি পেয়ে চোখ বন্ধ করে বের হয়ে যাব তা হয় না। আমি হুকুম খেয়েছি যে আপনারা এখন কি বলছেন, এটা এখানে আলোচনার বিষয় না, আপনি কেন আমাকে লায়াবল করছেন? এবার আমি ড্যাম কেয়ার। তারপর তারা বেরিয়ে গেল।
এটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে বা এখানে প্রচারিত হয়েছে, কিছু যায় আসে না। যারাই দেখেছেন খেয়াল করে দেখেন, আমি হাসতে হাসতে জবাব দিয়েছি। আমি ভীত হইনি, সন্ত্রস্ত হইনি, কারণ আমি চোর না, আমি ডাকাত না, আমি বিদেশে টাকা পাচার করিনি। পৃথিবীর কোন দেশে আমার 1% জমি নাই, কোন দেশে একটা ফ্ল্যাট নাই, একটা বাড়ি নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, আমার 2টি সন্তান লেখাপড়া করেছে আইনজীবী পেশায় যখন ছিলাম সেই টাকায়, এমপি মন্ত্রী হওয়ার টাকায় না। সুব্রত সরকার, ধন্যবাদ তোমাকে। আমি নিজে আবারও মনে করে দেই, আমি ফকিরনি না। আর রাজনীতির উদ্দেশ্য যেন প্রতিপক্ষকে নিধন করা না হয়। যেমন বঙ্গবন্ধুকে যারা প্রতিদ্বন্দ্বী মনে করত, তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারত, তা না করে সপরিবারে নির্মম নৃশংস বর্বরচিত হয়ে তাকে হত্যা করেছে, তার মাসুম বাচ্চাকে সহ। 2004 সালে 21 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তার পরিষদ সহ ধ্বংস করার জন্য ভয়ঙ্কর ভাবে গ্রেনেড হামলা করা হলো। মোহাম্মদ খাইরুল বাশা, তোমাকে ধন্যবাদ ভাইয়া, তুমি একটা ভালো মানুষ। কোনো দাম্ভিকতা, কোনো দুর্ব্যবহার কল্যাণে আসে না। একটা মৃত লোকের বাড়ির পাশ থেকে যাওয়ার সময় লোকজনে বলে এই বাড়িটা কার, হয়তো বললো এই বাড়িটা ব্যারিস্টার সমর রেজাউল করিমের। যদি বলে ও ওই বদমাইশটার, ওই যে সারাদিন পরে অত্যাচার করতো, ঘুষ খাইতো, কমিশন খাইতো, ওইটা না, শেষ ওইখানে। আর যদি বলে না লোকটা ভালো লোক ছিল, কে কি বলবে আমি জানি না, আমি কথার কথা বললাম, এসে সবাই তোমাকে ধন্যবাদ। ওটাই কিন্তু প্রাপ্তি। এই জন্য অনেকে বিখ্যাত ব্যক্তিরা বলে যে মৃত্যুর পরেও যে বেঁচে থাকে কর্মের মধ্য থেকে, তাকে বলে মৃত্যুঞ্জয়। মৃত্যুকে শারীরিকভাবে জয় করা যায় না, কারণ মরতে হবে। হিন্দু হলে পোড়াবে, না হয় সমাহিত করবে, মুসলিম হলে কবরে দেবে, খ্রিস্টান হলে কবরে দেবে। কর্মের মধ্য থেকে বেঁচে থাকাটা হচ্ছে মৃত্যুকে জয় করা, এটা না মৃত্যুঞ্জয়। আমরা যেন ছোট্ট ছোট্ট উপকার করে, একটা লোক রিক্সা ঠেলতে পারতেছে না, পিছন দিয়ে ধাক্কা দিলে হতে পারে, উপকার করতে পারি। একটা লোকের অপ্রয়োজনীয় সমালোচনা করে নিজের কোন লাভ হয় না। চোখ বন্ধ করে দেখেন, আপনারা যারা এখানে যুক্ত আছেন প্রত্যেকেই ম্যাচিউরড। আপনি আপনার দাদার নাম পর্যন্ত জানেন, আপনার দাদার বাবার নাম, মায়ের নাম জানেন কিনা খোঁজ নিয়ে দেখেন তো, অনেকেই জানবেন না। আর যদি বলা হয় যে তার পূর্বের নাম ছিল, কেউ জানি তো না। আর মোনাজাত করার সময় কিন্তু মা বাবা দাদা দাদি নানা নেই, অর্থাৎ ভাবটা যেন দাদা পর্যন্ত সিলিং হয়ে গেল। কেউ মনে রাখে না, কিন্তু তাদের সৃষ্টি করে রেখে যাওয়া সবকিছু কিন্তু আমরাই ভোগ করতেছি। যেমন আমাদের যে বাড়িতে থাকে, আমাদের গ্রামের বাড়ি, এই বাড়ির মালিক আমার দাদা ছিলেন না, তার বাপ ছিলেন, তার বাপ ছিলেন। তো তাদের ধারাবাহিকতা আমার বাপ হয়েছেন, আমার বাবার থেকে আমরা হয়েছি, আমার থেকে আমার সন্তানরা হবে, বা আমার ভাতিজারা ভাতিজিরা হবে। কিন্তু যারা রেখে গেছে তাদের কবরও অনেক কিন্তু মনে রাখি না। আমার দাদার বাবার কবর কোথায়? আমার দাদার কবর পর্যন্ত আমাদের বাড়িতে সংরক্ষিত আছে, কিন্তু আমার দাদার বাবার কবর কোথায়, তার বাবার কবর কোথায়, আমরা কেউ জানি না। এটাই কিন্তু জীবন। কত দুর্দণ্ড প্রতাপশালী মানুষ অকালে হারিয়ে যায়, কত অল্প বয়সী মানুষ অকালে চলে যায়, কত মানুষ বিছানায় ভুগতে ভুগতে শরীর পচে গলে যাচ্ছে, তার মৃত্যু হয় না। অনেকে চিৎকার করে বলে আল্লাহ আমাকে নেও না কেন। আত্মীয় স্বজনরা বিরক্ত হয়ে যাচ্ছে, পচা গন্ধ বেরোচ্ছে, উঠাতে পারছে না, গোসল করাতে পারছে না। এই ছোট্ট জীবনে রাজনীতি অথবা সমাজনীতি অথবা ব্যক্তিগত প্রভাব অথবা রাষ্ট্রের প্রভাব বিস্তার করে অন্যদের নির্যাতনের স্টিম রোলার চালানো মনুষ্যত্বের কাজ না, বিবেকের কাজ না। বাংলাদেশে ইউনূস ক্ষমতা দখলের পরে যে বর্বরতা শুরু হয়েছে, সেই বর্বরতার অবসান হয়নি, এখনো অব্যাহতভাবে মামলা হচ্ছে। বিবিসি বাংলার প্রধান সাব্বির মুস্তফার একটা ইন্টারভিউ ইউটিউবে পাবেন, দেখবেন। সে বলছে হেফাজতের রাতের ঘটনা, সেখানে প্রথম আলো লাইভ করেছে, বিবিসি লাইভ করেছে, অন্যরা করেছে। হেফাজতের ঘটনাস্থলে কোনো হত্যাকাণ্ড হয়নি। হয়তো হত্যাকাণ্ড অন্য কোথাও হতে পারে, বাইরে হতে পারে। এতকাল পরে বীর মুক্তিযোদ্ধা 87 বছরের লতিফ সিদ্দিকীকে সেই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রতিহিংসা। অথচ লতিফ সিদ্দিকী কিন্তু 2014 সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত।
কিন্তু ওই একদা আওয়ামী লীগ করতো, একদা মুক্তিযুদ্ধ ছিল, এক সময় ছিল, এটাই তার অপরাধ। আমি একটা শঙ্কার কথা বলে শেষ করব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধারা যা কিছু করছে সব যদি অপরাধ হয়, তাহলে তাদের ভালো ভালো কাজগুলোও কি অপরাধ হবে? শাহ মোয়াজ্জেম হোসেন জাতীয় পার্টির পতনের পরে বাগেরহাটে একটা জনসভা করতে গেছিলেন। জনসভা স্থলে তাদের হামলা করা হলো। তখন বাগেরহাট প্রেস ক্লাবে গিয়ে আশ্রয় নিলেন, সেখানে ঝামেলা করা হলো। তখন উনি প্রেস ক্লাবে একটা বক্তব্য রাখছিলেন, যেটা সেই সময় পত্রিকা আসছিল, যে আমরা যা করছি সেটাই যদি অন্যায় হয়, তাহলে আমরা লুঙ্গি পরে চলি, আপনার লুঙ্গি খুলে চলেন, যেহেতু আমরা লুঙ্গি পরে চলি। আমরা পোশাক পরে চলি, আপনার পোশাক খুলে চলেন। আওয়ামী লীগ করা, ছাত্রলীগ করা, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হওয়া, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ হওয়া, সেটা নেয়া কমিউনিস্ট পার্টি, জাসদ ওয়ার্কার্স পার্টি, যেটাই হোক না কেন, এটা করা যদি অপরাধ হয়, তাহলে তাদের সৃষ্ট যে বাংলাদেশটা, এটাও কি তাদের একটা অপরাধ? বাংলাদেশ সৃষ্টি করা, ভাষার জন্য জীবন দিয়ে মাতৃভাষাকে ফিরিয়ে আনা, এটাও কি তাদের একটা অপরাধ? আইবের মার্শাল্লাহর বিরুদ্ধে আন্দোলন করে মার্শাল্লাহকে পরাভূত করা, এটাও তাদের অপরাধ। 69-এর গণ অভ্যুত্থান করে বাঙালির জোয়ার সৃষ্টি করা, এটা তাদের অপরাধ ছিল। 70-এর নির্বাচনে ম্যান্ডেট আনায় তাদের যে ভূমিকা ছিল, এটা কি অপরাধ ছিল? 71-এর মুক্তিযুদ্ধের মধ্য থেকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ আনাকে কি অপরাধ হিসেবে গণ্য করা হবে? এ শঙ্কার কথা এই কারণে বললাম। এখন জয় বাংলা বললেই সেখানে বলা হয়, জয় বাংলা বললে বলা হয়, জয় বাংলা বলছে এটা নিষিদ্ধ, গ্রেপ্তার করো। জয় বাংলা তো কোনো নিষিদ্ধ না। শাহবাগ থানার ওসি জয় বাংলা বলায় গ্রেপ্তার করছে, সাংবাদিক বলছে জয় বাংলাকে নিষিদ্ধ, বলে হ্যাঁ ওটা নিষিদ্ধ। বদমাইশ যে বলে নাই যে জয় বাংলা বলে বাংলাদেশ তৈরি করছিল, বাংলাদেশটাও নিষিদ্ধ। অথচ এই ওসি কিন্তু বাংলাদেশটা না হইলে আনসারের সিপাহী হইতো কিনা সন্দেহ আছে। এদেশে জয় বাংলা নিষিদ্ধ কোনোদিন হবে না। মুক্তিযোদ্ধারা এদেশে কোনোদিন জুতা নিক্ষেপ করুক আর যাই করুক না কেন, তাদের পরাভূত করতে পারবে না, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে পারবে না, অসাম্প্রদায়িক বাংলাদেশকে ধ্বংস করতে পারবে না, লাল সবুজের পতাকাকে ওরা কেড়ে নিতে পারবে না, বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে ওরা পরিণত করতে পারবে না, পারবে না, পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে আবার ইনশাল্লাহ ঋতগৌরব পুনরুদ্ধার হবে। এই যে এখানে যুক্ত বীর মুক্তিযোদ্ধা সালাম শিকদার, গৌতম চৌধুরী, শেখ আব্দুল লতিফ সহ অনেক আছেন, এই মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিরা রয়ে গেছে, তাদের সন্তানরা রয়েছে, তাদের পুত্র প্রপৌত্র থাকবে, তারা প্রয়োজন আবার মুক্তিযুদ্ধ করবে। কিন্তু দেশমাতৃকাকে এই স্বাধীনতার পরাজিত উচ্ছৃঙ্খল, উগ্র, বেয়াদব, অশ্লীল, অভদ্র জঙ্গিদের হাত থেকে অবশ্যই মুক্ত করবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন। আপনাদের সঙ্গে আজ কথা বলতে পেরে অনেক ভালো লেগেছে। একজন লিখছেন, হ্যাঁ উনি বোধহয় পরে আসছেন, এই জন্য আমি বলছি যে আমাকে কেউ হেনস্থা করতে পারেনি, তর্ক বিতর্ক করছে, আমি সেখান থেকে পালিয়েও যাইনি। বাংলাদেশের আমার দেশ নামক একটা পত্রিকা টয়লেট পেপারের মতো ভুয়া সংবাদ লিখছে, ওটা সম্পূর্ণ মিথ্যা। ওই ভিডিওটা যারা ছাড়ছে, ওই ভিডিওতে দেখবেন আমি হেসে উড়িয়ে দিয়েছি, ওদের কথাকে পাত্তাই দেই নেই। ওরা চেয়েছিল হেনস্থা করতে, আমি সেই সুযোগ তাদের দেইনি, কারণ আমি চোর না, ডাকাত না, আমি এটা শিক্ষিত মানুষ, সৎ মানুষ। ফরহাদ হোসেন তালুকদার, তোমাকেও ধন্যবাদ। না না, কোনো হয়রানির শিকার আমি হইনি, হয়রানি করার চেষ্টা করেছে, তবে যারা করেছে তাদের পরিচয় জানি, তারা সবাই একটি রাজনৈতিক দলের সদস্য। সেই রাজনৈতিক দলের প্রতি আমি খোলা আহ্বান জানিয়েছি যে এদেরকে আপনারা এই জাতীয় মব করতে পারমিশন দিয়েছেন কিনা। লন্ডনে একাধিক ব্যক্তি লাইভ প্রোগ্রাম করে বলছেন, জনাব তারেক রহমান আপনি লন্ডনে আশ্রিত ছিলেন, আপনাকে তো রাস্তাঘাটে আমরা কেউ অপমান করিনি, আপনার লোকরা আমাদের সিনিয়র নেতাদের অপমান করে, আপনাকে তো আমরা কোনোদিন অপমান করিনি। ব্যারিস্টার মুন ইমু রহমান খান, তোমাকে ধন্যবাদ। ফরহাদ হোসেন তালুকদার, তোমাকে ধন্যবাদ। আমি যেটা বলছিলাম
রাজনীতির প্রতিপক্ষের প্রতি সম্মান থাকতে হবে। বঙ্গবন্ধু তার প্রতিপক্ষদের সম্মান করে কথা বলতেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক থেকে শুরু করে এমনকি কাজী জাফর আহমেদ, অন্যান্য যারা ছিল তাদের সঙ্গে বঙ্গবন্ধুর একটা সুসম্পর্ক ছিল। কমরেড মনি সিং, অধ্যাপক মুজাফফর আহমেদ সহ যারা রাজনীতি করতেন চমৎকার সম্পর্ক ছিল। আসলে আব্দুর রব যখন দল ভেঙে জাসদ করলেন, আক্রান্ত হলেন, বঙ্গবন্ধু নিজে ফোন করে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন। আসলে আব্দুর রবের নিজের স্টেটমেন্ট আছে। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতি মানে প্রতিপক্ষকে শত্রু মনে করে রাস্তায় লাঞ্ছিত করার চেষ্টা, অথবা তাদের খুন করে ফেলা বা ভুয়া মামলা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া, এটা রাজনীতি না, এটা প্রতিহিংসা চরিতার্থ করা। আর প্রতিহিংসা চরিতার্থ করলে ফলাফল কোনোদিন ভালো হয় না। কারণ যিনি আপনার প্রতিহিংসার শিকার হবেন তিনি কিন্তু একদিন আপনাকে ছেড়ে নাও তো দিতে পারেন। আর আল্লাহ কিন্তু একটা ব্যবস্থা করে রাখে। হ্যাঁ, ধন্যবাদ বাবুল হালদার। অসৎ, দুষ্ট বা অপরাধী ব্যক্তিকে যতই ভালো উপদেশ দেওয়া হোক তার কথা শুনবে না। না, ঠিকই আছে, আমি আমার জায়গা থেকে বলবো, আমি অবদ্ধ হতে চাই না। এই দেখেন, আমি প্রায় বলি যে আমি যদি কাউকে বলে তোরে আমি দেখাই দেবো একটা আঙ্গুল, দেখবেন নিজে এই 3টা আঙ্গুল কিন্তু নিজের দিক ফেরা।